আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ারটি সংবাদ শিরোনাম। রাজধানীর ভাসানটেকে গ্যাস পাইপ লিকেজের আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর হাজারীবাগের বস্তিতে আগুনে পুড়ে গেছে ৫০টির বেশি কাঁচা ঘর। চট্টগ্রামে ভেজিটেবল অয়েল মিলের ওয়্যারহাউসের আগুন নিয়ন্ত্রণে। স্কুল না থাকায় শিক্ষা বঞ্চিত গাইবান্ধার সুন্দরগঞ্জের কাদেরের চরে শিশুরা। দ্রুত সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার দাবি। ইসরায়েলি হামলায় ৭ই অক্টোবর থেকে নিহত ৩৩,৫০০-র বেশি। ঈদের দিনেও গাজায় শতাধিক হতাহত। এবং ইসরায়েলের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের সবকিছু করার ঘোষণা। ইরানের হুমকির বিপরীতে নেতানিয়াহুর সহযোগিতার আশ্বাস। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যা যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর ভাসানটেক গ্যাস লিকেজের আগুনে দগ্ধ ৬ জনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের মধ্যে একজনকে আইসিইউতে আর ২ জনকে নেওয়া হয়েছে এসডিইউতে। আহতরা সবাই একই পরিবারের সদস্য, জানাচ্ছেন নাজিব বেগ। রাজধানীর মিরপুরের ভাসানটেকের দ্বিতীয় তলার এই বাড়ির নিচতলার এই রুমেই থাকতেন ব্যবসায়ী লিটন, তার স্ত্রী সন্তান সহ ৬ জন। শুক্রবার ভোরের দিকে মশার কয়েল জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। দগ্ধ হন পরিবারের সবাই। পরে তাদের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন লিটনের শরীরের ৬৭% আর তার স্ত্রী সূর্য বানুর ৮২% পুড়ে গেছে। ভোরের দিকে মনে হয় সে ইয়েতে গেছে, রুমে ঢুকছে আর কি। রুমে ঢুকে সে কয়েল জ্বালাতে গেছে। খুব সম্ভবত আগে থেকেই সিলিন্ডার লিক হয়েছিল, গ্যাসে পরিপূর্ণ ছিল। যখনই জ্বালাইতে গেছে তখনই আপনার ওই আগুনটা ধরে গেছে সাথে সাথে। এর জন্য যেহেতু একটা ক্লোজ রুমে হওয়া মানে কি, আগুন ধরলে সবসময় শ্বাস তো নিতেই হবে, শ্বাস প্রশ্বাস নিতে হয় না। ওই শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তাদের ইটাও চলে গেছে, শ্বাসনালীটা পুড়ে গেছে। সবার শ্বাসনালী পুড়ে গেছে জানিয়ে চিকিৎসক বলছেন তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। যারা আসে সবাই আসলে খুবই আশঙ্কাজনক অবস্থা এবং সবারই শ্বাসনালী পুরো আছে, একই ফ্যামিলির লোক এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেগুলো 30% বার্ন আছে। তবে এর মধ্যে আমরা 2 জনকে এইচডিইউতে পাঠাচ্ছি এবং একজনকে আইসিইউতে পাঠাচ্ছি এবং সবাইকে ম্যানেজ করা হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থা আমাদের এখানে আছে। আহত লিটন পেশায় একজন ফার্নিচার ব্যবসায়ী। 2 বছর ধরে এই বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি টিন শেড বস্তিতে আগুনে দোকানপাট, বাসাবাড়ি মিলে ১০০-র বেশি কাঁচা ঘর পুড়ে গেছে। দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর হাজারীবাগ বেরিবাদ পাকা সড়ক ঘেঁষে ঝাউচর মোড়ের টিন শেড বস্তিতে দোকানপাট সহ বেশ কটি দরিদ্র পরিবারের বাস। দুপুর 12টার কিছু আগে এলাকার মসজিদ থেকে বস্তিতে আগুন লাগে বলছেন এলাকাবাসী। বাতাস থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। মসজিদের সাথে আমার দোকান, হঠাৎ করে দিই মসজিদের 2টা টিন দিয়ে ফায়ার দিয়ে আগুন বাড়িতেছে। আগুন লাগে আমার ফুলা শিখে আবার মসজিদে ভিতরে আগুন লাগছে। আমি ফাল থেকে মসজিদে উঠছি, উঠটা মসজিদে 3টা টিন বিছা পাইছি নাচা যে মসজিদে খেলা কই আছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে আগুন লাগছে, মসজিদে কেউ নাই। পরে আমি এনে শিখাইতে পড়ছি যে খেলা কই আছে, আগুন লাগছে, ফায়ার সার্ভিস ফোন দাও। কেউ ফায়ার সার্ভিস না। আমার পরে মসজিদ পুরা 20 মিনিট পরে আমার দোকান আয় লাগছে। আমার দোকানের একটা ফুলও নাই, সব শেষ। আমি দৌড়াইছি, আমি আইতারি না। আমার বাসা হয়েছে ঝাউচর। আমি 10 মিনিটের রাস্তা, মানে আমার আধা ঘন্টার রাস্তা, মানে আমি রাস্তা করিও আমি আইতারি না। আমার ছোট ছোট পিচ্ছি 2টা বাচ্চা, আমি বাস্তাত পালাইতে আয় পড়ছি। ফায়ার সার্ভিস আরও আগে ঘটনাস্থলে গেলে অনেক সম্পদ রক্ষা করা যেত বলে দাবি করেছেন এলাকাবাসী। তবে বিষয়টি ঠিক নয় বলছে ফায়ার সার্ভিস।
হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে খুব নিকটেই কিন্তু এটা 2 মিনিটের মধ্যে এসে পৌঁছেছে, এসে দেখছে যে এট এ টাইম সব জায়গায় আগুন। এখানে আছে সহজ দাহ্য বস্তু আছে কিন্তু, যেমন প্লাস্টিকের ভাঙ্গারি বলতে আমরা যেটা বুঝি, পুরানো বোতল, পুরানো পলিথিন, কাগজ, এই ধরনের জিনিসপত্র বেশি, আর 2-1টা হয়তো বা ঘর থাকতে পারে যারা বস্তির মতো করে করছে। মেইনলি ডিফিকাল্টিস হচ্ছে পানির সোর্সের সমস্যা, যেটার কারণে আগুনে আমাদের বেগ পাইতে হয়। অনেকে মনে করে যে ফায়ার সার্ভিস আসছে, পানি নাই। পানির সোর্স যদি না থাকে আমরা পানিটা নিব কোত্থেকে? আমাদের যে গাড়ি আসে ওই গাড়িতে ধরেন কিছুক্ষণ সময় পর্যন্ত চলবে, তারপরে যদি পানি রিজার্ভার বা ওয়াটার সোর্স, ন্যাচারাল সোর্স না থাকে, তাহলে কিন্তু পানির জন্য আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। সো অনেক দূর থেকে পানিগুলো আমাদের নিয়ে আসতে হয়, ক্যারি করতে হয়, বড় বড় গাড়িগুলো আসতে হয়, এবং বড় বড় গাড়ি আসার জন্য যেই পরিমাণে স্পেস দরকার রাস্তা, ওই রাস্তাও থাকে না অনেক সময়। তারপরে আলহামদুলিল্লাহ ঈদের সময় দেখে রাস্তাটা ফাঁকা ছিল, আমরা এট এ টাইম খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছি। 1 ঘন্টায় আমরা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। এখানে আমরা এই পর্যন্ত কোনো আহত নিহত পাইনি, তবে আগুন নির্বাপন শেষে তদন্ত সাপেক্ষে বলা যাবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি কারণে আগুন লেগেছে। আগুনের ঘটনায় তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অন্যদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পারে মসজিদটেক এলাকায় এস আলম ভেজিটেবল অয়েল মিলের ওয়্যারহাউসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুনে ওয়্যারহাউসের বেশ কিছু পুরনো মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। রমজানের আগে কর্ণফুলীর দক্ষিণ পারে ঈসানগর এলাকার এস আলম চিনির গুদামেও আগুন লেগেছিল। স্কুল না থাকায় বছরের পর বছর শিক্ষা থেকে বঞ্চিত গাইবান্ধার সুন্দরগঞ্জের কাদেরের চরের শিশুরা। এই শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে দ্রুত সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন চরবাসী। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। তিস্তা নদীর ওপারে জেলার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কাদেরের চর। দুর্গম এ চরটিতে চাষের জন্য ট্রাক্টরের হাল, ঘরের চালে সোলার, বিদ্যুৎ ও ডিশ সংযোগ থাকলেও শিশুদের লেখাপড়ার জন্য নেই কোনো ব্যবস্থা। সরকারি বেসরকারি কোনো স্কুল না থাকায় পড়ালেখা থেকে বছরের পর বছর বঞ্চিত থাকছে চরের শিশুরা। স্কুল নেই কি আমাদের চরে, পড়াশোনা করতেছে না, ঘুরে বেড়াইতেছে। আমার বয়স 11 বছর, বাপ মায়ের বিয়া দিয়ে দিছে। বাচ্চার বয়স 1 বছর। না, আমাদের বয়স তো চলে গেছে। আমাদের এইখানে অনেক বাচ্চা কাচ্চা বেকার পড়ে আছে আমাদের মতনই। আমাদের এখানে বিদ্যুৎ আসছে, কারেন্ট আছে, সোলার আছে, ঘরে ঘরে টিভি, বাচ্চারা নেহাপড়া নাই, ওগুলো নিয়ে ব্যস্ত। কোনো বাচ্চা কাচ্চার শিক্ষা নেই, শিক্ষার আলো নেই। 3 থেকে 400 বেশি পরিবারের বাস কাদেরের চরের বাসিন্দারা জানান, নদী ভাঙার কারণে আশেপাশের চর থেকে গিয়ে তারা সেখানে স্থায়ী বসতি গড়ে তুলেছেন। নদী ভাঙার পরে এই চরে আসলাম। এই চরে মনে করেন স্কুল মাদ্রাসায় কোনো ব্যবস্থা নাই, কোনো স্কুলই নেই। এরকম মনে করেন 200-250 পরিবার হবে। আমরা মূর্খ, এরা ছেলে মেয়ে মূর্খ, ছেলে মেয়েকে লেখাপড়া করার ব্যবস্থা নেই। জ্বর জারি হইলে, অসুস্থ হইলে এখানে কোনো চিকিৎসা নাই, কোনো ক্লিনিক নাই। একটা স্কুল হইলে ভালো হইতো, বাচ্চা কাচ্চার লেখাপড়া হইতো। বাংলাদেশ সরকার অনেক উন্নয়ন কাজ করছে, কিন্তু আমাদের এই এলাকার ভিতরে 5টা-6টা গ্রামের ভিতরে কোনো প্রতিষ্ঠান নাই হিসেবে আমরা তাদের কাছে অগ্রগণ্য একটা দাবি করি যে আমাদের ছেলে পেলে লেখাপড়া শিখাতে পারি। সবশেষ পার্শ্ববর্তী কেরানির চরের প্রাথমিক বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় দূরবর্তী চরে গিয়ে শিশুদের পড়ালেখার সুযোগটিও বন্ধ হয়ে গেছে। যেহেতু চর এলাকা নদী অবহেলিত জায়গা, এখানে শিক্ষার কোনো প্রসেস নাই বা লেখাপড়ার কোনো প্রসেস নাই, ছেলে মেয়ে মানুষ করার মতো কোনো উপায় নাই। এলাকাটি দুর্গম এলাকা, 400-500 পরিবার এখানে বসবাস করে। এখানে আমাদের 400-500 পরিবারের মধ্যে যতগুলো ছেলে মেয়ে আছে, এরা শিক্ষার কোনো ব্যবস্থা নাই। এখানে শিক্ষা প্রতিষ্ঠান না হলে এখানে বাল্যবিবাহের ইয়েটা বেশি হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রয়োজনীয়তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব চরটিতে সরকারি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এই বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটার যৌক্তিকতা বিবেচনা করে আমি মনে করি আসুক এখানে একটি স্কুল প্রতিষ্ঠিত হবে, এটা আমরা মনে করছি। মানুষের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন, এই দাবি কাদেরের চরবাসীর। আক্তার হোসেন, চ্যানেল আই। অবরুদ্ধ গাজায় গত 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা 33,500 ছাড়িয়েছে। গাজার মধ্যাঞ্চলে বেড়েছে হামলার পরিধি, দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। রয়েছে ইফতেখার উদ্দিনের রিপোর্ট।
একদিকে চলছে গণহত্যা, অন্যদিকে তীব্র খাদ্য সংকট, চারদিকে ক্ষুধার্ত আহত শিশুর কান্না। হাজার বছরের সভ্যতা যেন ধ্বংসাবশেষ নিয়ে দাঁড়িয়ে আছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ঈদের দিনও নিহত হয়েছেন 63 জন, আহত 45। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঈদের আগের দিনেও ইসরায়েলি হামলায় নিহত হন 124 জন বেসামরিক গাজাবাসী। সম্প্রতি গাজার খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার করলেও অবরুদ্ধ উপত্যকাটির মধ্যাঞ্চলে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের এক শীর্ষ অর্থায়নকারীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলার ঘটনার পর ইরানের অব্যাহত হুমকির মধ্যে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সাংবাদিকদের বলেন, ইসরায়েলের নিরাপত্তা সুরক্ষিত করতে সবকিছু করবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বাইডেনের সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সে সময় বাইডেন বলেন, ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর এই হুমকির বিপরীতে ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। সৌদি সুপার বিরতির পরে আরো একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পটুয়াখালীর শুধু কুয়াকাটা নয়, জেলা শহরটিও পর্যটকদের আকর্ষণ হয়ে উঠেছে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে বাড়িতে বেড়াতে আসা মানুষের পাশাপাশি শহরে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকার পর্যটক। বহুমুখী নাগরিক সুবিধা, পরিবেশ বান্ধব রাস্তাঘাট আর দৃষ্টিনন্দন আধুনিক স্থাপনার সৌন্দর্যে মুগ্ধ তারা। এনায়েতুর রহমানের রিপোর্ট। বহুমুখী উন্নয়নের ছোঁয়ায় মাত্র কয়েক বছরে 26 বর্গ কিলোমিটার আয়তনের 132 বছরের পুরনো পটুয়াখালী পৌরসভা আধুনিক নতুন রূপ পেয়েছে। দৃষ্টিনন্দন 4 লেনের প্রশস্ত রাস্তা, পায়ে হাঁটার দীর্ঘ পথ, সড়কবাতি, সেতু, আধুনিক লেক, বিনোদন কেন্দ্র, বসার স্থান, শিশু পার্ক, সৌন্দর্যবর্ধক গাছ, দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য, উন্নত পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সুবিধা এবং চিত্ত বিনোদনের পরিসর বেড়েছে। আমাদের পটুয়াখালীটা অনেক সুন্দর, এখানে অনেক পর্যটক এসেছে এই জায়গায়। আপনারা যেই কাজে আসেন অবশ্যই পটুয়াখালী শহরটা ঘুরে দেখবেন, ঘুরে না দেখলে কিন্তু বুঝবেন না আসলে আমাদের পটুয়াখালী শহরটা কত বেশি সুন্দর। যারা কুয়াকাটাতে ভ্রমণ করতে আসবে তারা জানে একবার পটুয়াখালী একটু ঘুরে দেখে যায়, তাহলে তারা দেখবে যে পটুয়াখালীটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। প্রতিদিন এসব এলাকায় নানা বয়সী হাজারো মানুষ বেড়াতে আসায় বিভিন্ন সুস্বাদু খাবার তৈরি করেন দোকানিরা। সব মিলিয়ে বেড়াতে আসা মানুষের আনন্দ বেড়ে যায়। আমি বরিশাল থেকে আসছি পটুয়াখালী এই শহরটাকে দেখার জন্য। প্রত্যেকবার যখন আসি তখনও ভালো লাগে, এবার একটু বেশি ভালো লাগছে কারণ এই জায়গাটা অনেক সুন্দর করে সাজিয়েছে। স্থানীয়রা বলছেন, পর্যটকদের জন্য সুবিধা আরো বাড়ানো হলে তা শহরের উন্নয়নেও ভূমিকা রাখবে। গত কয়েক বছরের ধারাবাহিক উন্নয়নে পটুয়াখালী এখন দৃষ্টিনন্দন পর্যটন এলাকায় পরিণত হয়েছে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ আসছেন পটুয়াখালী শহর দেখতে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে অচিরেই পটুয়াখালী হবে দেশের অনন্য পর্যটন কেন্দ্র, এমনটাই মনে করছেন সকলে। পটুয়াখালী শহরের ঝাউবাগান 4 লেন সড়ক থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। উৎসবমুখর পরিবেশে সৌদি আরবে ঈদ আনন্দ উৎসব হচ্ছে। ঈদ উল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিয়েছেন সব শ্রেণী পেশার মানুষ। সৌদি আরব থেকে বিস্তারিত জানাচ্ছেন MY আলাউদ্দিন। ঈদ উল ফিতরকে ঘিরে সৌদি আরব জুড়ে উৎসব উদযাপনের উদ্দীপনা। সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় উন্মুক্ত পরিবেশে ব্যাপকভাবে ঈদ উদযাপন হচ্ছে দেশটিতে। স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সহ উমরা পালন করতে আসা অনেকেই মহা আনন্দে ঈদ উদযাপন করছেন।
من المملكة العربية السعودية نحييكم ونرحب بكم تحية خالصة وصادقة لكل الإخوة المسلمين. সাংস্কৃতিক অনুষ্ঠানের বিধিনিষেধ তুলে দেয় বিনোদন কেন্দ্রগুলিতে ছিল প্রবাসীদের উপচে পড়া ভিড়। উমরা করতে এসে আমার মেয়ে আমার স্ত্রীকে নিয়ে আসছে দেশের বাইরে, এই আমাদের এই প্রথম ঈদ। এই প্রথম ঈদে এসে আমরা যে স্পটে আমরা আসছি আমাদের কাছে খুবই ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, জেদ্দাতে বাবা মার সাথে আসছি, অনেক ভালো লাগতেছে, তাদের সাথে অনেক এনজয় করতে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, দেশে এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি ঈদ মোবারক। আজ আমরা জেদ্দা থেকে আমাদের পরিবার পরিজনকে নিয়ে ইয়াম্বুতে এসেছি। ঈদ মোবারক। ঈদকে ঘিরে সৌদি সরকারের পক্ষ থেকে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি প্রবাসীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঈদ হোক আনন্দময়, এই প্রত্যাশাই সৌদি আরব থেকে এমওয়াই আলাউদ্দিন, চ্যানেল আই। এ পর্যায়ে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে এবছর তরমুজের ফলন বিপর্যয় হয়েছে। উপজেলায় দিনে দিনে কমে যাচ্ছে তরমুজ আবাদ। একই জমিতে বারবার একই ফসল আবাদ, লবণের পরিমাণ বেড়ে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর সুবর্ণচরে নতুন জেগে ওঠা চরে অর্থকরী ফসল তরমুজ একসময় কৃষকের মুখে হাসি ফোটাত। প্রতি একর জমিতে তরমুজ চাষে কৃষকের খরচ হতো ৮০,০০০ টাকা, বিক্রি হতো ৩ থেকে ৪ লাখ টাকায়। তরমুজ আবাদের এ চিত্র ম্লান হয়ে যাচ্ছে। যেমন আবহাওয়ার কারণে ফলটা বড় হয় না, ওষুধ দাবায় যা মারি কোনোটা এটা কাজ হচ্ছে না। দক্ষিণালি আবাদ থাকতো এক ফল হইতো যেমন ১৫ থেকে ২০ কেজি। আমার উত্তরালি বাতাসের কারণে ফল হয়েছে ছোট, বাজার দরে এমন ভালো পাওয়া যাচ্ছে না। একে জমিনে যদি আমরা একটা না ৪ বছর করেন হিয়ার হদ্দরি তরমুজ ছোট হইব, হিয়ার হদ্দরি লস হইব। তরমুজটা যখন আমি জমি খেটটা ফাল্টাই করবেন, ধরেন ২ বছর ইরি করছে, ২ বছর তরমুজ করছে, তাইলে ওই জমিনে আপনার লস হইবার কোনো সম্ভাবনা নেই। তরমুজের মতো অর্থকরী ফসল হারিয়ে কৃষক ভবিষ্যতের অনিশ্চয়তায় পড়েছেন। আমাদের এবার পরিস্থিতি ভালো নাই, তরমুজের পোকার মাকড়ে আক্রমণ করতেছে, ভাইরাসে আক্রমণ করতেছে, গাছ ফল নিয়ে মরে যেতেছে। মানে মোট কত হইলে এবার ভালোই না তরমুজের শাশিরা। আমাদের তরমুজ আমরা যখন চারা লাগাইছি তখন আমাদের বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমিনটা লবণ হয়ে গেছে। লবণ হয়ে যাওয়ার কারণে এরপর আবারও ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ বা ২৫ তারিখের মধ্যে আবার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে আমাদের লবণটা বেড়ে যাওয়ার কারণে আমাদের গাছগুলো মরে গেছে এবং আমাদের ক্ষয়ক্ষতি আমরা কৃষকেরা অনেক লসের মধ্যে আছি। অধিক লাভের আশায় যারা আগাম তরমুজ করেছেন সেখানেও ভালো ফলন হয়নি। আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে অসময়ে বৃষ্টিপাত এবং এবছর শীতের দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে সুবর্ণচর উপজেলায় আগাম তরমুজ আবাদী কৃষকগণ তাদের ফলের আকার আকৃতিতে সমস্যা লক্ষণীয়। কৃষকদেরকে আহ্বান জানাবো তারা যেন শস্য পর্যায়ে অবলম্বন করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ মেনে যেন তরমুজ আবাদ করে। গত বছর সুবর্ণচর উপজেলায় ৫,০০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। এবছর আবাদ হয়েছে ২,১৮০ হেক্টর জমিতে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পাহাড়ি জনপদে বৈশাখী উৎসব শুরু হয়েছে। পার্বত্য চট্টগ্রামের ১৩টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় সামাজিক উৎসব ঘিরে চলছে ঐতিহ্যবাহী মেলা সহ নানা কর্মকাণ্ড। নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য তুলে ধরে উচ্ছ্বসিত সব বয়সের মানুষ। বৈশাখীর মতো উৎসব পাহাড়ের সম্প্রীতি এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলছেন সংশ্লিষ্টরা। মনসুর আহমেদের তথ্য ও ভিডিও চিত্রে সাবরিনা হাসানের রিপোর্ট। বিজু, বৈশুখ, সাংগ্রাই, বিহু, বিশু নানান নামে বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন উৎসবকে একত্রে বৈশাখী উৎসব হিসেবে পার্বত্য অঞ্চলে পালন করে থাকে। মূলত চৈত্রের শেষ দিন ও নববর্ষ উপলক্ষে এই উৎসব হলেও আয়োজনের রেশ থাকে ২ সপ্তাহ যাবত। বৈশাখীকে ঘিরে পাহাড়ি জেলার রাঙামাটি এখন উৎসবের নগরী। এবারে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয়েছে বৈশাখী উৎসবের। বিভিন্ন জাতিগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে ফুটে ওঠে
বর্ণিল রূপ। এখানে পাহাড়ি বাঙালি সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে আনন্দভাবে আমরা বিজুটা এবারে পালন করব। এই রাঙামাটি ঘিরে পার্বত্য অঞ্চলের এই উৎসবকে আমরা অনেক বেশি উদযাপন করি, আমাদের জন্য অনেক বড়। আমরা চাই সবাই ভালোভাবে একসাথে মিলেমিশে বিজুটা করবো, আমাদের কালচার ড্রেস দেখানো হবে, পরিদর্শন হবে। বৈশাখীর আমেজ সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। সকল সম্প্রদায়কে একটু নিজেদের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের জন্য এবং চর্চা করার জন্য উৎসাহিত করা এবং তারা যাতে নিজেদের সংস্কৃতি চর্চা করেন। তো আমি সবসময় এটা চেষ্টা করব যে পার্বত্য চট্টগ্রামের সকলের সাথে আমরা একসঙ্গে মিলেমিশে কাজ করা এবং পাশে থাকা। উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের হস্তশিল্প, পোশাক প্রদর্শন সহ পাহাড়িদের ঐতিহ্যবাহী নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। নতুন বছরকে বরণ ও পুরাতন বছরকে বিদায় উপলক্ষে পাহাড়ের বিভিন্ন সম্প্রদায় 12, 13 ও 14 এপ্রিল বৈশাখীর মূল উৎসব পালন করলেও মূলত এপ্রিলের শুরুতেই পাহাড়ে শুরু হয়ে যায় বৈশাখীর আনুষ্ঠানিকতা। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর।